আজ 3 দিন হয় হসপিটাল থেকে বাড়িতে ফিরেছেন জিয়ান লুইজি গ্রান্টার। এই 3 দিনে হসপিটাল থেকে ডক্টর ওনাকে ছাড়েননি। উনি কোমা থেকে মাত্র ফিরেছেন বলে ওনার এই অ্যাক্সিডেন্টের কথা ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে পুরোটাই তদন্ত করে ফেলেছেন। উনি হসপিটাল থাকাকালীন আরিশ রাগ দেখিয়ে চলে যেতেই কিছু লোক ঠিক করেছিলেন আরিশ কোথায় থাকে ইভেন্ট তার সব ইনফরমেশন জোগাড় করে দিতে। উনি বাড়ি ফিরতেই আরিশের সব ইনফরমেশন পেয়ে লুসিয়ানকে নিয়ে ওর ফ্ল্যাটে যায়। তবে উনি যে নিরাশ হন, আরিশ তখন বাসায় ছিল না। পরপর এমন 2 দিন যেতেই আরিশের সাথে ওনার দেখা মিলে। আরিশ ওনাদের দেখে ভ্রু কুঁচকে বলে, কে চাই আপনাদের? তোমাকে। সোজাসুজি উত্তর দিলেন জিয়াম লুইজি গ্রান্টনার। আচ্ছা, আপনাদের কি একটা কথা বলে বলছেন না? আরিশকে চেঁচাতে দেখে লুসিয়ান ইংলিশ বাক্যে বলল, সে তুমি যাই বলো দাদা ভাই, তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। আরিশ কিছু বলবে তার আগে জিয়াং লুইজি গ্রান্টনার মুখখানা ছোট করে বলেন, দেখো বাবা, আমি 2 দিন ধরে এখানে আছি তোমার জন্য। আজকে আমি তোমাকে সাথে না নিয়ে এক পাও এই জায়গা থেকে নড়বো না। ওনার কথায় লুসিয়ান সায় জানিয়ে ইংলিশ বাক্যে বলল, তুমি ঠিক বলেছ বাবা, দাদা ভাইকে না নিয়ে আমিও এক পাও যাব না। আরিশের ভীষণ রাগ হচ্ছে নিজের উপর ওনাদের কথায়। কি করবে ভেবে না পেয়ে নিজেকে কন্ট্রোল করে 2 হাতে মাথা চেপে বলল, আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমার ধৈর্যের পর। ওর কথা শেষ করতে না দিয়ে উনি বললেন, তোমাকে আমি দত্তক নিব। ওনার কথা শুনে আরিশ আশ্চর্যের সীমায় পৌঁছে বলল। হোয়াট? আরিশকে অবাক হতে দেখে লুসিয়ান এগিয়ে গিয়ে ইংলিশ বাক্যে বলল, হ্যাঁ দাদা ভাই, তুমি আমার ভাই হয়ে যাও। আমার বাবা মা তোমাকে ভীষণ ভালোবাসবে, আমার মতো। দরকার হয় আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসবে। তুমি আমার বড় ছেলে আরিশ, আর ও আমার ছোট ছেলে লুসিয়ান। আরিশ এদের অতিরিক্ত পাগলামি করতে দেখে বোঝানোর জন্য বলল, দেখুন, আমার মা বাবা, আমার একটা পরিবার আছে, সেখানে আপনি আমাকে দত্ত। আমি তো বলিনি তুমি তোমার ফ্যামিলির কাছে যেতে পারবে না। তোমার যখন ইচ্ছে তুমি যাবে, কিন্তু তুমি এখানে যতদিন থাকবে আমার ছেলে হয়ে আমার বাসায় থাকবে, ব্যাস। বলে সোফায় বসে পড়লেন। আরিশ এদের ভাবসাব দেখে বুঝতে পারে এরা ওকে না নিয়ে এক পাও এই জায়গা থেকে নড়বে না। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নেয় আরিশ ওদের সাথে যাবে। আরিশ মেনে নিয়েছে দেখে ওনারা দুজন আরিশকে জড়িয়ে ধরে কি করবে বুঝতে পারছিলেন না। আরিশ ওদের বাড়ি দ্য গ্যান্টানার এস্টেট এসেছে আজ 2 মাস শেষ হতে চলল। এই 2 মাসে আরিশ এই 3জনকে নতুনভাবে চিনেছে। একটা বাহিরের মানুষকে কিভাবে আপন করতে হয় এদেরকে দেখেছে। আপন ছেলে না হয়েও যে মানুষের থেকে এমন ভালোবাসা পাওয়া যায় এদেরকে না দেখলে বোঝা যেত না। কে বলবে এদের এত টাকা, জায়গা, বাড়ি, গাড়ি, তারপরও কিভাবে ওকে আপন করে নিল। তবে আরিশ এখানে থাকছে ঠিকই, কিন্তু আজ অবধি ওনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। হয়তো ওর গম্ভীরতার কারণে ও এ বাড়িতে থাকলেও ওর সব যাবতীয় খরচ ও নিজেই করত। এতে ওনারা আরিশকে জোর করতে পারতেন না। আরিশ চলে যেতে পারে সেই জন্য ওনারা আরিশের সাথে বাড়তি কথা বলতে পারতেন না আরিশের স্বভাবের জন্য। কারণ ওর এক কথার উপর ওনারা 2 কথা বললেই ও চেঁচামেচি করে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইতো। আর ওনারা অনেক কষ্টে ওকে মানিয়ে রাখত। তবুও ওনাদের আরিশকে চাই। দিন যাচ্ছে, রাত কাটছে। হঠাৎ একদিন আরিশ মিনি বাইক অ্যাক্সিডেন্ট করে। যদিও আঘাত তেমন পায়নি, হাত একটু কেটে গিয়েছে, পাশাপাশি পা ছিলে গেছে। আরিশের অ্যাক্সিডেন্টের কথা ওনাদের কানে যেতে সবাই কেমন অস্থির হয়ে পাগল ভেসে ছুটে এসেছিলেন আরিশকে হারানোর ভয়ে। ততক্ষণে আরিশ নিজেই হাসপাতালে গিয়ে হাত কাটার জায়গায় সেলাই ও পায়ে ব্যান্ডেজ করিয়ে নেয়। ডক্টর ঔষধ লিখে দিতেই ততক্ষণে ওনারা হসপিটালে এসে অস্থির হয়ে আরিশকে দেখতে দেখতে ইন্দ্রিয় তাইনিন কান্নাচরিত কণ্ঠে বলেন, আমার সোনা বাবা, আমার হীরা, তুমি ঠিক আছো? আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। আরিশকে বাড়ি নিয়ে এসে ইন্দ্রিয়া তাইনিন ওকে খাইয়ে দেয়া, যত্ন করা, সবসময় মায়ের মতো পাশে থাকা, পাশাপাশি জিয়াম লুইজির গ্র্যান্ডটানার ওর প্রতি দৃঢ়তা দেখে সেদিন আরিশ সত্যি অবাক হয়েছিল। মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। কঠিন মনোভাবের আরিশও সেদিন ওনাদের প্রতি দুর্বল হয়েছিল, ওনাদের প্রতি ভালোবাসা অনুভব করেছিল। সেদিন প্রথমবারের মতো জিয়ান লুইজি গ্র্যান্ডটানারকে বাবাই বলে ডাক দিয়েছিল, যেটা শুনে উনি চোখের পানি ছেড়ে দিয়ে আরিশকে জড়িয়ে ধরে বললেন,
কি বললে বাবা? আবার বলো। বাবাই, তুমি আমার বাবাই। বলে ইন্দ্রিয়া তাইনিন এর দিকে তাকিয়ে বলল। তুমি আমার মামনি। আরিশের মাত্র দুটো ডাকে ওনাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল ওনারা আকাশ সমান খুশি হয়েছিল। ওনাদের এত খুশি হতে দেখে আরিশ মনে মনে হেসে বলল। জন্ম না দিলেও যে মা হওয়া যায়, এটা তোমরা প্রমাণ করে দিলে। ওর এসব ভাবার মধ্যে লুসিয়ান গলা বাঁকিয়ে মেয়েদের মতো বলল। হোয়েন দেয়ার বাবাই অ্যান্ড মামুনি। এম আই দাদা ভাই? তুই তো আমার ছোট ভাই। আরিশ এটা বলতেই লুসিয়ান ও ওনাদের মতো আরিশকে জড়িয়ে ধরে বলল। ইয়েস, উই আর ওয়ান হ্যাপি ফ্যামিলি। সেই থেকেই ওনাদের সাথে আরিশের পথ চলা শুরু হয়, আর সেই থেকেই কেটে গেল 7-8টা বছর। বর্তমান আরিশ তার মুখে সবটা খুলে বলল কিভাবে তাদের সাথে ওর সম্পর্কটা এতটা মজবুত, এতটা ভালোবাসা হলো। আর নয়তো কারো কোটি কোটি টাকার সম্পত্তি নিজের ছেলের সাথে অন্য কারো জন্য ভাগ করে সমান সমান। হ্যাঁ, জিয়ান লুইজি গ্র্যান্টানার লুসিয়ান আর আরিশের নামে ওনার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। যদিও আরিশ এই বিষয়টা শুনে অনেক রিয়েক্ট করেছিল, সে কিছুতেই ওনার থেকে কিছু নিতে রাজি নয়। তাছাড়া এত টাকা দিয়ে কি হবে? ওর নিজের টাকা ওর নামে রাখা, ওর বাবার টাকা, এখন আবার ওনাদের এত সম্পত্তির অর্ধেক, সব কিছু কেমন যেন ছন্নছাড়া। আর এই সম্পত্তির বিষয়টা এড়িয়ে যাচ্ছে দেখে জিয়ান লুইজি গ্র্যান্টানার আপাতত সবটা নিজেই ম্যানেজ করছে। যদিও উনি জানতেন আরিশ এটা শোনার পর এমনভাবে রিয়েক্ট করবে, তবু ওনার সমান সমান দিতে চাই। এতে বেশি লুসিয়ানেরই মত ছিল। আরিশকে সবটা বলে থেমে যেতে দেখে যুথি মিনমিন কণ্ঠে বলল। ইস, আপনার মতো আমাকেও যদি এমন কেউ ভালোবাসতো। আরিশ যুথির কথায় ভ্রু কুঁচকে বলল। তোকে এর থেকেও কেউ মারাত্মকভাবে ভালোবাসে। যুথি আরিশের কথায় তেমন পাত্তা না দিয়ে পেটে 2 হাত দ্বারা চেপে ধরে বলল। ভীষণ খিদে পেয়েছে, সবাই হয়তো খেয়েও নিয়েছে, এখন আমি যাই। ওকে, দুজনের খাবার রুমে নিয়ে আয়। মানে দুজনের খাবার আনতে যাব কেন? আরিশ যুথির কথা শুনে বাঁকা হেসে ওর দিকে এগোতে নিলে যুথি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল। বুঝতে পেরেছি, আপনার জন্য আনতে বলছেন তো, চিন্তা করবেন না, আমি আপনার জন্য নিয়ে আসছি, দরকার হলে আপনাকে খাইয়েও দেব। বলে আর না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। যুথি যেভাবে রুম থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক একইভাবে খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল। এই যে খাবার নিয়ে এসেছি। খাইয়ে দে। পারবো না, নিজেরটা নিজে খান। দিবি না? আরিশকে এমনভাবে ওর দিকে এগোতে দেখে বোকা হেসে বলল। দেব তো। বলে টেবিলের ওপর খাবারটা রেখে ইচ্ছা না থাকা সত্ত্বেও আরিশকে খাইয়ে দেয়, নিজেও খেয়ে নেয়। খাবার শেষ হলে যুথি প্লেট গুছিয়ে রাখতে যেতে নিলে আরিশ যুথির পেট বা হাতে পেঁচিয়ে উরুর উপর বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলল। মো, আজকে রাতটা আমায় দিবি প্লিজ। বিশ্বাস কর, তোকে একটুও ব্যথা দেব না, নিজেকে দাঁতে দাঁত চিপে কন্ট্রোল করব। শুধু আজকের রাতটা তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই। ঠিক যেমন লতা গাছকে পেঁচায় নিজেকে বাঁচাতে, ঠিক তেমনি আমিও তোকে বুকে নিয়ে মানসিক শান্তিটুকু পেতে চাই। যুথি আরিশের এমন কাজে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল। ছাড়ুন আমায়, এগুলো রাখতে হবে। প্রয়োজন নেই, আমার কাছে থাকো। আরিশের এমন গা কাঁপানো কথায় শুধু শোনা গেল যুথির ঘন ঘন ফেলা নিঃশ্বাস। যুথির শরীর ক্রমশই কাঁপছে দেখে আরিশ যুথিকে ছেড়ে দিয়ে রাগ বিরক্তি দুটো মিলিয়েই বলল। আমার সামনে একদম কাঁপাকাঁপি করবি না, বিরক্ত লাগে আমার। বলে বিছানার উপর বসে গায়ের শার্ট খুলতে খুলতে বলল। গিয়ে প্লেটগুলো রেখে সোজা রুমে আসবে। যুথিকে এক জায়গায় নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল। কথা কানে যায়নি? যুথি আরিশের কথায় প্লেটগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে রাদিফের রুমের সামনে পর্যন্ত আসতেই রাদিফুর রুম থেকে বেরোচ্ছিল। তখন যুথিকে প্লেট হাতে যেতে দেখে যুথির হাতটা ধরে বলল। কোথায় থাকো তুমি? দুদিন ধরে তোমার কোনো দেখাই মেলে না। যুথি রাদিফের ধরে রাখা হাতটা ছাড়াতে চেয়ে বলল। আমি তো বাড়িতেই ছিলাম। আমি তো রাদিফের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে ফারিও নিচ থেকে মাত্র এসেছিল রুমে যাবে বলে। মাঝপথে রাদীপ যুথিকে হাত ধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু জোরেই বলল। রাদীপ ভাই, তুমি ওর হাত ধরেছো কেন? তোকে বলতে হবে? যুথি আরিশের রুমের দিকে তাকিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল। আমার হাত ছাড়ো রাদীপ ভাই। তোমার সাথে আমার কথা আছে।
রুমের বাইরে ওদের কথার শব্দ পেয়ে আরিশ ভ্রুকুচকে রুম থেকে বেরিয়ে এসে দেখে রাদীপ জ্যোতির হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরিশ হাত দুটো মুষ্টি বদ্ধ করে দাঁতের দাঁত চেপে জ্যোতির দিকে এগিয়ে যেতে যেতে বলল। ওর হাত ছাড়। রাদীপকে হাত না ছেড়ে জেদ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ জ্যোতির হাত থেকে এটো প্লেটটা মেঝেতে আছাড় মারতেই প্লেটটা ভেঙে চৌচির হয়ে যায়। অতপর আরিশ রাদীপের টি শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে কিছু বলবে, তখন জ্যোতি আরিশকে হিংস্র হতে দেখে রাদীপের থেকে ওর হাতটা ছাড়িয়ে আরিশকে থামানোর জন্য পেট জড়িয়ে বলল। থামুন, এমন কেন করছেন? ওর সাহস হলে কি করে তোর হাত ধরার? রাদীপের দিকে রক্ত আভা চোখ করে ততক্ষণে আরিশ খেয়াল করল তার মৌ তাকে জড়িয়ে অবরত কাঁপছে। মেজাজটা এমনিতেই তেতে ছিল, তার উপর এই কাণ্ডে রাগে ওর চোখ দুটো লাল হয়ে উঠল। মনে হচ্ছিল সামনে কিছু থাকলে ছিঁড়ে ফেলত, এমনই জ্বলছিল ভেতরটা। এর মধ্যে শুধু শুধু জায়গায় শরীর জড়িয়ে কাঁপাকাঁপি বিষয়টা মোটেও ও নিতে না পেরে জ্যোতিকে টেনে থাপ্পড় লাগিয়ে বলল। সমস্যা কি তোর? জ্যোতি আরিশের হাতে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কেঁদে বলল। আমার ভয় করছে তো আপনাকে। আরিশ জ্যোতিকে কাঁদতে দেখে কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দেয়ালে ঘুষি মেরে বলল। সরি, এই ন্যাকার বাচ্চাকে আমার সামনে থেকে যেতে বল, আর নয়তো কি করবো আমি নিজেও জানি না। ফারি আরিশের কথায় জ্যোতিকে টেনে নিয়ে যেতে চাইলে জ্যোতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। আমি যাব না, রাদীপ ভাইয়া কি বলে আমি শুনবো। ব্যাস, জ্যোতির এতটুকু কথাই আরিশের ধৈর্য সহ্য সীমার বাহিরে গেল। তেড়ে এসে জ্যোতির চুলের মুঠি পেছন থেকে ধরে ওর কাছে এনে অন্য হাত দ্বারা গাল চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল। অবাধ্য জিনিস আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু তুই সেটা পছন্দ করতে বাধ্য করেছিস। বলে জ্যোতিকে কুলে তুলে রুমের দিকে যেতে যেতে ফারিকে বলল। ফারি, মেঝেটা পরিষ্কার করে দিস। আরিশ জ্যোতিকে বিছানার ওপর রেখে দরজাটা বন্ধ করে ওর কাছে এসে ওকে এক টানে কাছে এনে বাহু চেপে বলল। সুস্থ আছিস? ভাল লাগছে না? জ্যোতি কিছু না বলে ফুপিয়ে কাছে। মৌ, আমার সামনে এইভাবে কাঁদবি না, আমি নিতে পারি না তোর চোখের পা। ওর সম্পূর্ণ কথা শেষ হতে না হতেই জ্যোতি আরিশকে জড়িয়ে জোরে কান্না করে দিয়ে বলল। মাঝে মাঝে আপনি এমন হয়ে যান, তখন ভীষণ ভয় লাগে তো আমার আপনাকে। জ্যোতি আরিশকে জড়িয়ে ধরতেই ওর রাগ কিছুটা কমে আসে। অতপর জ্যোতিকে বুকের সাথে চেপে ওর মাথায় চুমু দিয়ে হাত বোলাতে বোলাতে বলল। তুই ওর দিকে তাকাবি না, ওর সাথে কথা বলবি না, তুই শুধু আমাকে দেখবি, আমার সাথে কথা বলবি, অন্য কারোর সাথে না। জ্যোতি কান্নার তোপে আরিশের কথাগুলো মামুলি নিল না, শুধু নিঃশব্দে ফুপিয়ে কেঁদে গেল। একটা সময় কান্নার রেশ ধরে জ্যোতি আরিশের বুকে ঘুমিয়ে যায়। জ্যোতির ভারী নিঃশ্বাস পাশাপাশি কোনো সারা শব্দ না পেয়ে আরিশ জ্যোতিকে বুকের উপর থেকে তুলে দেখে জ্যোতি ঘুমে গদগদ হয়ে গেছে। এটা দেখে আরিশ জ্যোতির গালে, কপালে, নাকে, চোখের পাতায়, বলতে গেলে পুরো মুখমণ্ডলীতে একে একে চুমু দিয়ে ঠোঁটিয়ে পরপর চুমু খায়। অতপর ওভাবেই আবারও বুকের সাথে চেপে পাতলা কাঁথাটা ওর শরীরে জড়িয়ে ওভাবেই শুয়ে পড়ে। আসন্ন কণ্ঠে বলল। মৌ, আমি তোকে কিংবা তোর শরীরকে আঘাত নয়, ভালোবাসতে চাই। যতটা ভালোবাসলে তুই আমার বুকে আশ্রয় খুঁজে নেবে, আমাকে আঁকড়ে বাঁচতে চাইবি, ঠিক ততটাই ভালোবাসতে চাই। বলে তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে যায়। বাড়ির সকলের চেঁচামেচিতে ঘুম ভাঙে জ্যোতির। তখন হয়তো ঘড়ির কাঁটায় 8টা 19 কি 20। জ্যোতি চোখ ডলতে ডলতে উঠে বসে হাউচি দিয়ে মাথা চুলকে চারপাশটা দেখল। অতপর রাতের কথা মনে হতে ওর পাশে বিছানায় তাকাতেই দেখে আরিশ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কি মনে করে হুট করে আবারও বিছানায় শুয়ে পড়ে মুড়িয়ে আর মোড়া দিল। অতপর উঠে বসে রুমের চারপাশটা আবারও দেখল। না, আরিশ সত্যিই রুমে নেই। এটা দেখে মুচকি হেসে আরিশের কভারের কাছে গিয়ে ড্রয়ার খুলে সেখান থেকে সেদিনের ফেলে রাখা ড্রেসগুলো বের করে 2 হাত দ্বারা আবদ্ধ করে দরজা পর্যন্ত যেতেই মনে মনে বলল। এই সবগুলো ড্রেস আমার। সেদিন চকলেটের জন্য এগুলো নিতে পারিনি আমি, আর না সবগুলো চকলেট নিতে পেরেছিলাম, তাই এই সুযোগে আজ সবগুলো হাতিয়ে নেব, হা হা। বলে যেই দরজা খুলে বের হতে যাবে আর এসে চোর ধরার মতো জ্যোতির পেট জড়িয়ে ওর পা শূন্যে ভাসিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমার রুমে এসে চুপি চুপি চুরি করার অভ্যাসটা আজও গেল না তোর? আরিশের কাছে ধরা পড়ে পাশাপাশি ওর গম্ভীর কণ্ঠে শুনে মিনমিন করে বলল। আমি তো চুরি করছিলাম না, আমি তো এগুলো ফারিকে দেখাতে দিচ্ছিলাম।
ও আচ্ছা। যুথি আরিশের ও শুনে কাচুমাচু করে বলল, আপনি তো রুমে ছিলেন না, হঠাৎ পয়দা হলেন কিভাবে? আমি না থাকাকালীন এইভাবে আমার রুম থেকে চুরি করিস? যুথি আরিশের কথায় মাথা দুপাশে নাড়ালো, যায় মানে সে এভাবে তার রুম থেকে চুরি করে না। যুথিকে মাথা নাড়তে দেখে আরিশ বলল, যাই হোক, আমার বউয়ের জন্য আনা ড্রেসগুলো যে চুরি করতে চাচ্ছিলে, এখন ওর শাস্তি কি দেব বল? আরিশের মুখে শাস্তি শব্দটা শুনে যুথি ভয়ার্থক কণ্ঠে বলল, শাস্তি? হুম। দেখুন, আমি কিন্তু ড্রেসগুলো নিয়ে নিই। আমাকে নামান, আর যেতে দিন আমায়, আমার এক শের খিদা লাগছে। শাস্তি না দিয়ে তো তোকে যেতে দেব না। বলে যুথিকে দাঁড় করিয়ে ওর দিকে ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যা, তোকে বেশি শাস্তি দেব না। এই সাত সকালে যখন তোর মুখ দেখি শুরু হলো, তাহলে তুই একটা ডিপলি কিস কর, তাহলেই হবে। যুথি আরিশের এমন শাস্তি শুনে ভ্রুকুসকে মনে মনে বলল, সারাদিন খালি চুমু তাই না? আজ একবার জোর করে চুমু খান শুধু, তারপর আমার সাদা দাঁত দিয়ে আপনার সুন্দর ঠোঁটে কামড় বসিয়ে দেবো আমি। যুথিকে চুপচাপ ভ্রুকুসকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ বলল, কি ভাবছিস? না মানে আমি মুখ ধুইনি তো, আগে ফ্রেশ হই, তারপর আপনার যুথির সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আরিশ বলল, কোনো সমস্যা নেই, তুই নোংরা কাদামাটি মেখে আমার সামনে আসলেও আমি তোকে সেভাবেই চুমু খাবো। বলে আরিশ যুথির ঠোঁটে চুমু খেতে গেলে দরজায় করাঘাতের শব্দ পেয়ে ধ্যান ভাঙে ওর। অসময়ে ডিস্টার্ব পেয়ে আরিশ বিরক্তিতে কপাল কুঁচকিয়ে বলল, সব বালের উটকো ঝামেলা, সময় রেখে অসময় আসতে হবে। বলে আবারও যুথির দিকে ঝুঁকতে নিলে দরজায় ফাড়ির গলা ও করাঘাতের শব্দে আরিশ এক বালতি বিরক্ত নিয়ে বিছানায় বসতেই যুথি ছোট ছোট পায়ে গিয়ে দরজাটা খোলে। যুথি কিছু বলার আগে ফাড়ি বলল, তোকে বড় মা ডাকলো, আমি ডাকলাম, মামুনি ডাকলো, তোর রুমে খুঁজলাম, তোর কোনো হদিস পেলাম না। পরে বড় আম্মুর কাছে গিয়ে বলতে সে বলল তুই ভাইয়ের রুমে আছিস। যুথি ফাড়িকে ঘন কথা বলতে দেখে মুস্কি হেসে বলল, তুই একদম ঠিক টাইমে এসেছিস। ফাড়ি যুথিকে মুস্কি হাসতে দেখে বলল, তুই সারা রাত ভাইয়ের রুমে ছিলি? ফাড়ির প্রশ্নে যুথির হাসি মিলিয়ে যেতেই পাশাপাশি যুথিকে চুপ থাকতে দেখে ফাড়ি তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। অতঃপর তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, তানিশা এসেছে। ফাড়ির মুখে তানিশা এসেছে শুনে হেসে ওকে সরিয়ে যেতে নিলে ফাড়ি যুথির হাত ধরে কপাল কুঁচকে বলল, ডাটি মেয়ে, আমুক নিয়ে কোথায় যাচ্ছিস? জানো এসেছে তো। আগে ফ্রেশ হবি, তারপর আসবি। যুথি ফাড়ির কথায় চোখ মুখ ছোট করে রুমে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তানিশার পাশাপাশি আশিকও এসেছে। আশিককে দেখে যুথি মুচকি হেসে ওর কাছে গিয়ে গাল দুটো টেনে দিয়ে বলল, বাবা, তাহলে আমার জামাইটা একটু ফ্রি হলো, বউয়ের কাছে আসার সময় পেলো তাহলে। যুথির কথায় আশিক ভ্রুকুচকে রাগে নিঃশ্বাস ফেলে বলল, একদম জামাই জামাই বলবে না, আমি ছোট বলে তোমায় বিয়ে করতে পারবো না, তাই আমাকে জামাই বলো না, তাই না? আমি সব বুঝি। শোনো মেয়ে, আমার বয়সটা যদি একটু বেশি থাকতো না, একদম সত্যি সত্যি বিয়ে করে নিতাম তোমাকে, আর তোমার জামাই দেখাটা বাস্তবে রূপান্তরিত করতাম। এখন আমি তোমার বয়সে ছোট বলে জামাই জামাই বলে আমার মনটা ভেঙে গুড়িয়ে দেবো। লাস্টের কথাটা বলে ভেঙচি কাটলো। আশিকের কথা শুনে তানিশা যুথি সহ সবাই খিলখিল করে হেসে দিল। তানিশা হাসতে হাসতে বলেই ফেলল, ও একদম ঠিক বলেছে, ও তোর বয়সে ছোট হয়ে গেছে, তাই আমার ভাইকে শুধু শুধু জামাই বলে সান্ত্বনা দিবি না। আমার ভাইটা যদি বড় থাকতো না, তাহলে তোকে ভাবি বানাতাম। যুথি হাসি থামিয়ে পেট চেপে সিরিয়াস ভঙ্গিতে বলল, আন্টি কি বলেছে? বুঝলাম না। এখানে যে আসছিস সে। ওকে শেষ করতে না দিয়ে তানিশা বলল, সেটা কি আমার আম্মুর অজানা? এখানে আসতে যে তোরা যেতে দিবি না, সে তো আমার আম্মু জানে। আজকে থাকবি, এটাই ফাইনাল। ভাইকে নিয়ে এসেছি না, আজকে যেতে হবে। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাব, এবার খুশি? যুথিকে মুখ ভার করে চুপচাপ থাকতে দেখে তানিশা ওকে জড়িয়ে বলল, এইভাবে মুখ ভার করে থাকিস না। আজ তো 3 তারিখ, 9 তারিখ তো ইভাপুর বিয়ে, তখন একদিন আগে চলে আসবো, বিয়ের পরের দিন যাব।
আয়ান পার্টি অফিসে যাবে বলে কালো শার্টের সাথে ভেতরে সাদা টি শার্ট পরে কালো প্যান্ট চুল স্পাইক করে রেডি হয়ে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি থেকে নিচে আসতেই চোখ পড়ে তার প্রাণপ্রিয় প্রেয়সীর ওপর। কি সুন্দর একে অপরকে জড়িয়ে সোফায় বসে আছে। এটা দেখে আয়ান মুখে হাত দিয়ে কাশি দিয়ে জানালো তার উপস্থিতি। আয়নের শব্দ পেয়ে যুথি মাথা তুলে তাকাতেই দেখল আয়নের কেমন গভীর দৃষ্টি। সে চোখে কত না বলা কথা। আয়নকে এক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে থাকতে দেখে যুথি কিছু বলবে, তখন হঠাৎ করেই বলতে গিয়েও থেমে যায়। ব্রুকুসকে একবার আয়নের দিকে তাকাচ্ছে তো একবার তানিশার দিকে। আয়ন ফেল করে তানিশার দিকে তাকালেও তানিশার নিচে মেঝের দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। যুথি এটা দেখে মাথা চুলকে কিছুক্ষণ দেখলো, অতপর মুস্কি হেসে চট করে বলল, আয়ান ভাই, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। যুথির কথায় আয়ান তানিশার দিক থেকে দৃষ্টি সরিয়ে না বোঝার মতো ব্রুকুসকে বলল, কি বললি বনু? তোর বুঝতে তোমাকে আলাদাভাবে বলবো বলে আর চোখে একবার তানিশার দিকে তাকিয়ে আয়ান যুথির ভাবসাব দেখে যুথি কি বলবে মুহূর্তেই বুঝে যায়। অতপর ফিক করে হেসে দিয়ে বলল, একটু লেট হয়ে গেছে বনু, সে আগে খানবাড়িতে বউ হিসেবে সিলেক্ট হয়ে গেছে। বলে শার্টের হাতা ফোল্ড করতে করতে তানিশার গা ঘেঁষে বসলো ওর পাশে। আয়ান তানিশার পাশে বসতেই তানিশা উঠে অন্য পাশে বসতে নিলে আয়ান ওর হাতটা চেপে ধরে পাশে বসিয়ে চাপা কণ্ঠে বলল, সমস্যা কি? ভালো লাগছে না? দেখুন আপনি। সেদিন তো তোমাকে বললাম যা দেখার একবারই দেখবো, এতে যদি তোমার তাড়ানাশ হয় তাহলে চলো তোমাকে প্রাইভেসি দেই। আপনি। তানিশার কথা সম্পূর্ণ করতে না দিয়ে যুথি মাথা চুলকে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আয়ান ভাই, আমি তোমার কথা বুঝতে পারিনি। ওদের কথার মধ্যে আরিশ সিঁড়ি বেয়ে নিচে এসে খাবার টেবিলের দিকে যেতে যেতে বলল, ওসব তোর মোটা মাথায় ঢুকবে না, তুই বরং আমাকে খেতে দে। যুথি আরিশের কথায় ভেঙচি কেটে বলল, আসছে, খেতে দে। কেন, ওখানে কি বড় আম্মু মেজো মা নেই যে আমাকে খাবার দিতে হবে? যুথির কথায় আয়ন একবার আরিশের দিকে আর চোখে তাকিয়ে মাথা চুলকে গলার ভেতর কথা আটকে বলল, সকাল সকাল মার খেতে না চাইলে ভাই যেটা খেতে চায় খাবারটা দিয়ে আয়। যুথি আয়নের কথায় মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো আরিশকে খাবার দেওয়ার জন্য। যুথি টেবিল পর্যন্ত যেতে যেতে রাগে ফুঁসতে ফুঁসতে মনে মনে বলল, এবারটা শুধু সব সময় মৌ মৌ করবে, যেখানে যাই মৌকে লাগবে, অসহ্য একটা। ধুর। বলে টেবিলে প্লেট রেখে তাতে সুন্দর সকালে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে বলল, খাবার নিচের দিকে তাকিয়ে খান। আরিশ প্লেটটা ওর কাছে নিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, কাছে আয়। যুথিকে চুপচাপ ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ওর দিকে তাকিয়ে বলল, কি বললাম শুনতে পাসনি? যুথি ছোট ছোট পায়ে আরিশের পাশে একটা চেয়ারে বসতে নিলে আরিশ ওকে কাছে টেনে উড়ুর উপর বসিয়ে পরোটার টুকরো মুখের সামনে ধরে বলল, হা কর। আরিশ যুথির মুখে খাবার তুলে দিতেই যুথি ছলছল নয়নে তাকিয়ে ছোট করে হা করতেই আরিশ খাবারটা ওর মুখে পুরে দেয়। যদি খাবারটা মুখে নিতেই চোখের পানি ছেড়ে আরিশের গলা জড়িয়ে হাউমাউ কান্না করে বলল, কেন এত মায়া বাড়াচ্ছেন? আবার দূরে চলে যেতে? আরিশ যুথিকে হঠাৎ এভাবে হাউমাউ করে কান্না করতে দেখে আশপাশটা একবার তাকালো। যুথির হঠাৎ এমন কান্নায় আয়ান তানিশা সহ সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরিশ খাবারটা ওভাবেই টেবিলের ওপর রেখে যুথিকে কোলে নিয়ে ওর রুমে যেতে যেতে সানজিদা খানকে বলল, আম্মু কষ্ট করে খাবারটা রুমে পাঠাও। বলে উঠে আসলো। তখনও যুথি একই রকম আরিশের গলা জড়িয়ে কান্না করছে। আরিশ যুথিকে কোলে নিয়ে রুমে যাওয়ার সময় রাদিফও রুম থেকে বের হচ্ছিল। তখন যুথিকে আরিশের গলা জড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ তার মনে হলো তার বুকের বাঁ পাশটা ভীষণ ব্যথা হচ্ছে। রাদিফ তখনই ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে রেখে নিচের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তার এমনটা মনে হচ্ছে তার রুহটা বের হয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে অনেক কষ্ট হচ্ছে, কেমন দম আটকে আটকে আসে। রাদীপ এভাবে শ্বাস নেয়ার মধ্যে বন্ধ চোখ দুটো থেকেই টপ টপ দুফোঁটা পানি গড়িয়ে মেঝেতে পড়ল। পানি জাতীয় কিছু অনুভব করতেই রাদীপ চোখ দুটো খুলে ডান হাত দিয়ে মুখে হাত দিতেই দেখল সত্যি এটা পানি। সে কখনো কান্না করেছে কিনা তা জানা নেই। রাদীপের গলা আটকে আসে, ঢোক গিলতো কেমন কষ্ট হচ্ছে। রাদীপ আর নিতে পারল না, আর না পারল দাঁড়িয়ে থাকতে। ধপ করে দরজার সামনে বসে টপ টপ করে চোখের জল ফেলতে লাগলো। রোদও তখন রুম থেকে বের হয় নিচে যাওয়ার জন্য। তখন রাদীপকে এভাবে দেখে ছুটে এসে রাদীপের বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন?
আর এভাবে বা দরজা সামনে বসে আছেন কেন? রোদ রাদীপের চোখের জল মুছে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, আরে বাবা বলবেন তো, এভাবে কাঁদছেন কেন? আমি কি মেজমাকে ডাকবো? রাদীপ হুঁশ হারালো। কান্নার দোপে রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ভালোবাসা এত ভয়ঙ্কর কেন? আমি সহ্য করতে পারছি না। রাদীপ রোদকে জড়িয়ে ধরায় রোদ হাঁসফাঁস করে ওকে ছাড়াতে চেয়ে বলল, কি করছেন? ছাড়েন ভাই, আপনি ঠিক নেই। আপনাকে দেখে কেমন লাগছে? রাদীপ রোদকে ওভাবে জড়িয়ে ধরেই চোখ দুটো বন্ধ অবস্থায় বলল, হ্যাঁ, আমি ঠিক নেই। কষ্ট হচ্ছে আমার, বুকে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যখন তখন হার্ট ব্রেক করতে পারে। রোদ রাদীপের কথার আগামাথা না পেয়ে ওকে জোর করে ওর থেকে ছাড়াতে চেয়ে রাদীপের বুক বরাবর হাত দুটো দিয়ে ঠেলল। তবে রাদীপ ওর উপর পুরো ভর করায় রোদ ওকে ওর থেকে সরাতে পারল না। রোদ এমন অবস্থায় কি করবে বুঝতে না পেরে হাঁসফাঁস করে বলল, আপনি যেভাবে ধরে রেখেছেন আমার তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। থাক না, এভাবে একটু থাক। কিন্তু ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে ফারিও নিচ থেকে উপরে আসছিল। উপরে এসে এমন দৃশ্য দেখে হা করে তাকালো। কথায় আছে না, যেখানে কান ফাঁস সেখানেই সর্বনাশ। রোদেরও তাই হলো। ফারি একটু জোরে চিৎকার করে বলল, কি হয়েছে রাদীপ ভাইয়ের? ভাই এভাবে দরজার সামনে বসে আছে কেন? রোদ কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ততক্ষণে ফারির গলার আওয়াজ পেয়ে সানজিদা খান সহ আয়ান, তানিশা, লিমা খান ছুটে উপরে আসেন। লিমা খান উপরে এসে এমন দৃশ্য দেখে দৌড়ে গিয়ে রোদের দিকে থেকে রাদীপকে জোর করে ছাড়িয়ে ওনার বুকে নিয়ে বললেন, আমার বাবা, আমার সোনা, এভাবে কাঁদছো কেন তুমি? এভাবে মেঝেতে বসে আছো কেন? রোদ রাদীপের থেকে ছাড়া পেয়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ওর মনে হচ্ছিল দম আটকে আসার পালা। যেভাবে ওকে জড়িয়ে ধরেছিল, ততক্ষণে রোদের মা মেহজাবিন খান ওর কাছে এসে ওকে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে বলেন, কি হয়েছিল এখানে? ও বা তোকে এভাবে জড়িয়ে রেখেছিল কেন? রোদ থাপ্পড় খেয়ে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। সানজিদা খান এসে মেহজাবিন খানের থেকে রোদকে সরিয়ে কড়া কণ্ঠে বলেন, কি শুরু করেছো তোমরা? শরীরে হাত দেওয়ার একটা রেওয়াজ তুলছে দেখছি। পরজা সানজিদা খানের কথায় মাথা নিচু করে মেহজাবিন খান বলেন, ভাবি, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু ও তো এখন বড় হয়েছে, আর রাদীপ সে একজন প্রাপ্তবয়স্ক যুবক। সানজিদা খান ওনার কথায় যুক্তি পেয়ে চুপ হয়ে যান। তবে গায়ে হাত তোলা বিষয়টা ওনার মোটেও পছন্দ না, তাই ওভাবে বলেন, সেটা খুলে বলা যায়, গায়ে হাত দেওয়ার প্রয়োজন হয় না। ওনাকে চুপ থাকতে দেখে সানজিদা খান রোদকে ওনার কাছে টেনে বলেন, এখানে কি হয়েছিল রোদ আম্মু? আসলে বড় আম্মু, বিষয়টা আমিও জানি না। আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম তখন দেখি উনি এইভাবে দরজার সামনে বসে কান্না করছেন, তাই ওনাকে জিজ্ঞেস করতে উনি এভাবে জড়িয়ে। রোদকে শেষ করতে না দিয়ে সানজিদা খান বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি এখন যাও। বলে উনি রাদীপের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে তোমার বাবা, আমাদের বলো। রাদীপ তৎক্ষণে দরজার সামনে থেকে উঠে হাত দুটো মুঠো করে চোখের পানি মুছে বলে রুমের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিতেই লিমা খান আজারি কণ্ঠে বলেন, বাবা, দরজাটা খোলো, মাকে বলো, মা শুনবে তো তোমার কথা। ততক্ষণে ভেতর থেকে রাদীপের কণ্ঠে শোনা গেল, কিছু হয়নি, তোমরা যাও। আরিশ জুথিকে রুমে নিয়ে আসতেই জুথি তখনও আরিশের গলা জড়িয়ে ফুপিয়ে কাছে। আরিশ জুথিকে এখনও ফুপিয়ে কাঁদতে দেখে এক টানে ওর গলা ছাড়িয়ে সামনে এনে ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি? কাছিস কেন? চুপ করে থাকাটা আমার মোটেও পছন্দ না মৌ। জুথি আরিশকে চেঁচাতে দেখে ওর বুকে মাথা গুঁজে মুখ লুকালো। জুথির এমন কাজে আরিশ ওর বুক থেকে ওকে টেনে বিছানায় ফেলে দু হাত বিছানার উপর রেখে তার মধ্যে জুথিকে আবদ্ধ করে বলল, নাকামি মারাও, তো নাকামি দেখতে নিয়ে এসছে। জুথি আরিশের দু হাতে বিছানার উপর আবদ্ধ থাকা অবস্থায় নড়াচড়া করার চেষ্টা করে মিনমিন কণ্ঠে বলল, ভালোবাসে না আমায়? জুথির এমন প্রশ্নে আরিশ রাগী নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে ওর থেকে সরে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোকে ভালোবাসতে যাবো কেন? আরিশ জুথির উপর থেকে সরে আসতেই জুথি বিছানায় উঠে বসে চোখের পানি মুছে ফুপিয়ে বলল, ঠিকই বলেছেন, আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন? এতটুকু বলে থেমে আবারও ফোপাতে ফোপাতে বলল, ভালোবাসা যদি এতটাই সহজ হতো তাহলে প্রতিটা ভালোবাসায় পূর্ণতা পেত।
যুথি এতটুকু বলে তার ছেলের হাসি দিয়ে আবারও বলল, আরিশ ভাই, আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে সেই দিন সবার চোখের কাঁটা বানিয়ে রেখে চলে যেতে পারতেন না? তোকে কে বললো আমি তোকে ভালোবাসি? এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। যুথি আরিশের পরপর ভালোবাসি না শব্দটা শুনে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কান্নারত চোখ নিয়ে বলল, ধন্যবাদ আরিশ ভাই, আমি আপনার মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। বলে দুফুটা চোখের পানি ফেলে সেখান থেকে প্রস্থান করে। আরিশ যুথিকে চলে যেতে দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, বোকা মোচাক, তোর প্রতিটা কদম, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পদক্ষেপ আমার তো এখন ইশারা দিয়ে হবে, তবে সেটা তোর আয়াতেরও বাইরে। বলে বিছানায় শুয়ে চোখের ওপর হাত দিয়ে পায়ের ওপর পা তুলে নির্দ্বিধায় শুয়ে রইল। যদিও সে চাইলে তার মুখে আটকাতে পারত, তবে রেখে দেয়নি নিচে তানিশা এসেছে বলে। এই বিষয়টা তার মাথায় ছিল। মেয়েটা এ বাড়িতে ওর জন্যই এসেছে। এখন যদি ওকে এভাবে ওর কাছে রেখে দেয় তাহলে মেয়েটা তো চলে যাবে। তাই আর জোর করেনি। তাছাড়া ওর কাছে থাকলে এই মেয়ে ফ্যাস ফ্যাস করে কান্না করতো, যেটা ওর একদমই সহ্য হতো না। রাদীপ তখন দরজা আটকে রুমে আসতেই কিছু জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলে নিজেকে স্বাভাবিক করতে। আর কিছুতেই ওই দৃশ্যটা মেনে নেওয়া পসিবল ছিল না। যতবার ওই জিনিসটা চোখের সামনে ভেসে উঠছে ততবার ওর মন চাইছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। রাদীপ এসব ভাবতে ভাবতে বিছানায় বসে ওর চুলের মুঠি চেপে ধরে বলল, না না, যুথি আমার থেকে আলাদা হতে পারে না। আমি তো ওকে ভালোবাসি, তাহলে যুথি কেন? আরে এতটুকু বলে থেমে যায় ও। হঠাৎ ওর ভাবনা এমনটা হয়। যুথি ইচ্ছে করে হয়তো আরিশের গলা জড়িয়ে ধরেনি, আরিশ হয়তো আবার ওকে হার্ট করেছে, তাই হয়তো বাধ্য হয়ে জড়িয়ে ধরেছে। এসব ভেবে রাদীপ নিজেকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বের হয় অফিস যাওয়ার জন্য। সময় তার নিয়ম মেনে কেটে গেছে 3টি দিন। জ্যোতির সাথে সেদিনের পর আর আরিশের দেখা হয়নি। আরিশ সকাল হতে বেরোতো আর রাত 12টা নাগাদ কিংবা 12:30 নাগাদ বাড়ি ফিরত। আর যতটুকু টাইম আরিশ বাড়ি থেকেছে যদি ইচ্ছে করে আরিশের সামনে যায়নি, ওকে যতটা সম্ভব এড়িয়ে চলেছে। আরিশও এই বিষয়ে নোটিশ করেছে, কিন্তু অতি ব্যস্ততার জন্য প্রিয়সীর কাছে যেতে পারেনি। এতে তার দিন কাটলেও মানসিক শান্তি কেমন উধাও হয়ে গেছে। রাদীপও সেই বিষয় ভুলে স্বাভাবিক হয়ে আগের মতো অফিস সামলাচ্ছে বাবা চাচার সাথে। 2 দিন বাদে বাড়িতে বিয়ে পড়বে। অফিস থেকে তখন হয়তো ছুটি নিতে হবে অন্যদের দায়িত্ব দিয়ে। কত কাজ তখন, তাই সবার ব্যস্ততায় দিন পার হচ্ছে। রোদও সেদিনের পর থেকে আর রাদীপের মুখোমুখি হয়নি। যতটা সম্ভব রাদীপ বাসায় থাকলে রুমে থেকেছে। সন্ধ্যা প্রায় 7:37। খানবাড়ির সকল মানুষ বসার ঘরে সন্ধ্যার নাস্তা করতে ব্যস্ত। এমন সময় হঠাৎ ইভার ফোন বেজে ওঠায় খাবার রেখে ফোনটা হাতে নিতেই দেখে রনি ফোন দিয়েছে। এই সময় এই লোকের ফোন দেখে ইভা মনে মনে বলে, লোকটার কি খেতে কাজ নেই? সেই আমাকে দেখে যাওয়ার পর থেকে দিন নেই, রাত নেই, সন্ধ্যা নেই, দুপুর নেই, সবসময় শুধু ফোন আর ফোন। ইভাকে ফোন হাতে নিয়ে কিছু ভাবতে দেখে সানজিদা খান বলেন, কে ফোন দিয়েছে ইভামু? ইভা সানজিদা খানের কথায় কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে বড় আম্মু। ওর সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে সানজিদা খান বুঝতে পেরে আবারও মুচকি হেসে বললেন, বুঝতে পেরেছি মা, তুমি খাবারটা নিয়ে রুমে গিয়ে কথা বলো। ইভা ওর বড় আম্মুর কথায় সায় জানিয়ে হাতে খাবার প্লেটটা নিয়ে রুমে গিয়ে ফোনটা রিসিভ করে মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ইভার মিষ্টি কণ্ঠে সালাম পেয়ে অপর পাশের লোকটা মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার। এতটুকু কথা বলে দুজনে বেশ সময় নীরবতা পালন করে রনি বলল, সন্ধ্যাবেলা নাস্তা করেছো? জি খাচ্ছি, আর আপনার সাথে কথা বলছি। আপনি খেয়েছেন? হ্যাঁ। রনি এতটুকু বলে থেমে আবারও অবসন্ন গলায় বলল, 2 দিন পর আমাদের বিয়ে, তুমি এখনো আমায় আপনি করে বলবে? ইভাকে চুপ থাকতে দেখে রনি অধৈর্য গলায় বলল, প্লিজ তুমি করে বলো, আপনি শব্দটা ভালো লাগে না। ইভা রনির কথায় সায় ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আগে বিয়ে হোক, তারপর না হয় তুমি করে বলবো। বিয়ের আগে তুমি বলা এটা কেমন দেখায় না? মানলাম তোমার কথা, কিন্তু বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তুমি করে বলতে হবে, তখন কোনো এক্সকিউজ শুনবো না কিন্তু। মনে রাখবেন কিন্তু ম্যাম।
দুজনে বেশ বিভিন্ন কথায় মশগুল হলো। ব্যক্তিগত বিষয় সানজিদা খান সবার সন্ধ্যার নাস্তা করা শেষ দেখে ভ্রুকুচকে উপরের দিকে তাকালো। সে সেই কখন জুথিকে নাস্তা করতে ডাকলো, এখন পর্যন্ত নিচে আসার নাম নেই। উনি খাবার প্লেটটা ঢাকতে ঢাকতে আবারও ডাকলেন, মুখ খেতে আসছে না কেন তুমি? রাতের খাবার সন্ধ্যায় খাবার কি একসাথে খাবে নাকি? জুথি ওর রুমে এলোমেলোভাবে শুয়ে, গরমে উত্তাপে ওর প্রায় নাজেহাল অবস্থা। ফর্সা মুখশ্রী কেমন লালচে হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ হয়তো মরিচ গুঁড়ো লাগিয়ে দিয়েছে। সাথে টপ টপ ঘাম তো আছেই। তাই তখন সানজিদা খানের ডাক শুনেও খেতে চায়নি। এখন আবারও সানজিদা খানের পরপর ডাকে জুথি উঠে বসে নিচে যাওয়ার জন্য। জুথি ওনা দিয়ে ঘাম মুছতেই সিঁড়ি বেয়ে নেমে আসে, সবাই ওর দিকে তাকালো। জুথি টেবিলের কাছে আসতেই সানজিদা খান ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না। এটা বলে জোরে নিঃশ্বাস ফেলে একটু জোরেই বলল, আর গরম জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, তাই তুমিও আমাকে ছেড়ে চলে যাও। দেখেছো তোমাকে তো আমার সাথে কেউ সহ্যই করতে পারে না, তাই তাড়াতাড়ি করে চলে যাও। জ্যোতির এমন উদ্ভট কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। ততক্ষণে আরিশও বাড়িতে ঢুকছিল। তখন জ্যোতিকে টেবিলের কাছে দেখে সোজা ওর কাছে গিয়ে ওকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে সানজিদা খানকে গম্ভীর কণ্ঠে বলল, মগে নিয়ে গেলাম, কিন্তু ও তো নাস্তা করেনি। রুমে পাঠিয়ে দাও। আরিশ জ্যোতিকে হঠাৎ এভাবে কোলে নিতেই জ্যোতি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে অস্থির কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে, যাবো না আমি আপনার সাথে। জানি তো ঘাটতারামি করবি, তাই তো বলে নয়, ডাইরেক্ট কোলে নিয়ে যাচ্ছে। বলে আরিশ বা চোখটা টিপ দিল। আরিশ ওকে নামাচ্ছে না বলে জ্যোতি ওর বুকে হাত চাপড়িয়ে বলল, শুনতে পাননি? আমি আপনার সাথে যাব না, নামান আমায়। আরিশ জ্যোতির কথায় পাত্তা না দিয়ে ওকে চুমু দেখিয়ে রুমের দিকে যেতে যেতে জ্যোতি বলল, আপনার রুমে যাব না। রুমে না গেলে হবে কিভাবে বেব? আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ বলছো কেন জান? রুমে না গেলে সবার সামনে বসে কি হবে? জ্যোতি আরিশের এমন নির্লজ্জ মার্কা কথায় ওর কোল থেকে নামার জন্য আরও ছটফট শুরু করলো। আরিশ তার মুখে এভাবে ছটফট করতে দেখে বাঁকা এসে খুব সযত্নে কোলে আঁকড়ে রুমে এসে জ্যোতিকে বাচ্চাদের মতো করে ওকে নিয়ে পেছনভাবে বিছানায় শুয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরে চোখ দুটো বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। তার এখন ভীষণ মানসিক শান্তি লাগছে এই নরম তুলতুলে শরীরটাকে বুকে আঁকড়ে ধরতে পেরে। এই 3 দিন যে এই ছোট্ট শরীরটাকে একটা বারও ছুঁতে পারেনি, কাছ থেকে দেখতে পারেনি, এতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। এখন তার শান্তি লাগছে। আরিশ এসব ভেবে একটু ঝুঁকে জ্যোতির মাথায় চুমু খেয়ে বলল, ঠিক যতটা শান্তি তোর মুখের দিকে তাকালে আমি পাই, ঠিক তার চেয়েও বেশি তোকে বুকে আগলে নিয়ে পাই। জ্যোতি আরিশের বুকে আবদ্ধ হয়ে গত দিনের অভিমান ভুলে আরিশের বুকের মধ্যে আরও আবদ্ধ হয়ে কাতর কণ্ঠে বলল, যাকে ভালোবাসেন না তাকে বুকে নিয়ে শান্তি কেন পান? আরিশ জ্যোতির কথা শুনে মুখ টিপে হেসে গুরুতর কণ্ঠে বলল, ও ভালোবাসি না বলেই দূরত্ব? তাহলে চাও তোকে একটু ভালোবাসি। জ্যোতি আরিশের এমন কথা শুনে ওর বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে বলল, অসভ্য পুরুষ লোক, ছাড়ুন আমায়। এই তো বললে আমি তোকে ভালোবাসি না, তাই তো একটু আদর ভালোবাসা করতে চাইছি। বলে জ্যোতিকে টেনে ওর বুকের কাছে তুলতেই জ্যোতি আরিশের পরপর এমন কথায় ও কাজে ওকে ঠেলে সরাতে চেয়ে ভয়ানক কণ্ঠে বলল, আপনাকে কেমন কেমন যেন লাগছে, আমি বরং এখন এখান থেকে যাই। শুধু এতটুকু শব্দ শোনা গেল। পর মুহূর্তে আরিশ ও ঠোঁট দুটো ও ঠোঁটের সাথে মিশিয়ে জ্যোতির হাত দুটো বিছানার দুপাশে চেপে ধরে নিজের কাজে ব্যস্ত হলো। জ্যোতি আরিশের কর্ম বুঝতে পেরে ছাড়া পেতে ছোটাছুটি করতেই আরিশ গোনা 2-3 মিনিট চুমু খেয়ে ওকে ছেড়ে বুকের সাথে চেপে ধরতেই দুজনে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। জ্যোতি স্বাভাবিক হতেই লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো, ঠিক যতটা ঘনিষ্ঠ হলে একজন মানুষ আর একজন মানুষের ভিতরে ঢুকে যেতে চায়। আরিশ জ্যোতিকে ওর বুকের সাথে এতটা মিশে যেতে দেখে কানের কাছে মুখ নিয়ে নিঃস্বার্থক কণ্ঠে বলল, তুই যেভাবে আমাকে চেপে রেখেছিস, এখন আমি কিনা কন্ট্রোল হারিয়ে বাসর করে ফেলে। আরিশ কথাটা বলতেই জ্যোতি ঘন নিঃশ্বাস ফেলে পেছন থেকে আরিশের টি শার্ট খামছে ধরে কাপা কাপা কণ্ঠে বলল, চুপ করুন আপনি, আমি আপনার এমন কথা নিতে পারছি না।
আরিশ যুথির কথায় তেমন পাত্তা দিল না, বরঞ্চ নিজের কাজে ব্যস্ত হলো। যুথির ঘাড় থেকে শুরু করে মুখমণ্ডলিতে শব্দহীন চুমু দিতে শুরু করলো। আস্তে আস্তে আরিশ যুথির নরম পেটে জামাটা সরিয়ে হাত রাখতেই যুথি ভয়ে কেঁপে উঠে নড়াচড়া করলো। তবে আরিশ ওর কোনো কথাই থামছে না দেখে, পাশাপাশি এতটা ঘনিষ্ঠ হতে দেখে যুথি ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আরিশ ওর মনোযোগ হারায়, অতপর মাথাটা ঝাঁকা মেরে উঠে বসে। কন্ট্রোল হারানোর মতো মাথায় হাত বোলাতে বোলাতে শ্বাস নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, আমার কষ্ট হচ্ছে মৌ। হয়তো আমার নয়তো আমার সামনে থেকে এক্ষণে যা। বলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো, নিজেকে কন্ট্রোলে ফিরিয়ে আনতে। যুথি আরিশকে ওর থেকে সরতে দেখে উঠে বসে একই রকম ফুপিয়ে কাঁদতে লাগলো। এমন অনেকক্ষণ যেতে আরিশের কোনো সারা শব্দ না পেয়ে যুথি বিছানা থেকে নেমে চলে যেতে নিলে আরিশ ওর হাত ধরে ওর পিঠ ওর বুকের সাথে মিশিয়ে কোলের মধ্যে আবদ্ধ করে ওর দুহাতে ওকে জড়িয়ে নিয়ে ঘাড়ে মুখ ঠেকে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চলে যাচ্ছ? আরিশ যুথিকে চুপ থাকতে দেখে আরেকটু শক্ত করে ওর সাথে চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, মৌ, তোকে একটু আদর কিংবা ছুঁয়ে দিলে কি তুই বেশি ব্যথা পাবি? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে মৌ। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তোকে হালালভাবে আমার করেও ছুঁতে না পারা। একটু অনুমতি দিয়ে তোকে ছোঁয়ার, তোকে আদর করার। আমি আর পারছি না মৌ এই দূরত্ব বয়ে চলতে। যুথি তখনও আরিশের ভয়ে চুপ করে নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। বারবার আরিশকে ফিরিয়ে দেওয়ার মানে আরিশ যদি জোর করে কোনো কিছু করে বসে, এসব ভেবে ভয়ে আবারও জোরে ফুপিয়ে কেঁদে উঠল। যুথির এমন ফোপানো কান্না দেখে আরিশের মেজাজ চাঙ্গে ওঠে। আরিশ যতবার এই মেয়ের সাথে বনিবনা করতে চায়, ঠিক ততবার এই মেয়ে ফ্যাস ফ্যাস করে কান্না করবে, আর নয় তার যেটা পছন্দ না সেটাই করবে। আরিশ ওর কান্না নিতে না পেরে ওকে ওর থেকে ছাড়িয়ে ঠাটিয়ে বাগালে থাপ্পড় দিয়ে বাহু চেপে দাঁত কিরমির করে বলল, সমস্যা কি তোর? তোকে মারছে না কামড় দিছে? এভাবে মরা কান্না জুড়ে দিস কেন? যুথি আরিশের দাবাক মার্কা থাপ্পড় খেয়ে কান্না ভুলে নিজের দিক তাকিয়ে ফোপাতে লাগলো। যুথিকে ফোপাতে দেখে আরিশের দাউ দাউ করা রাগ যেন জ্বলন্ত আগুনে পরিণত হলো। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে যুথির গায়ের ওনারা টান দিয়ে খুলে সেটা মুড়িয়ে ওর হাত পা দুটো বেঁধে বিছানায় ধাক্কা দিয়ে উঠে বারান্দায় চলে গেল। আরিশকে বারান্দায় চলে যেতে দেখে যুথি বাঁধন খোলার চেষ্টা করলো, তবে এত শক্ত বাঁধন কি আর এতটুকু মানুষ খুলতে পারে? না, একদম পারে না। প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হতেই আরিশের মাথাটা একটু ঠান্ডা হলো। রুমে এসে দেখে তার বাচ্চা বউ বাঁধা অবস্থায় ঘুমে গদগদ হয়ে হা করে শ্বাস করছে। আর একটু ভালো করে তাকাতেই খেয়াল করলো মুখ হা করে থাকায় মুখ থেকে লালা বেয়ে পড়ছে। যুথির এমন ঘুমানোর স্টাইল দেখে আরিশ ঠোঁট কামড়ে হাসল। কি বলবে, এই মেয়ের জাগন্ত অবস্থায় কতটা নিঃস্বার্থ। একজন তাগড়া যুবককে নাড়িয়ে তুলতে সক্ষম। আরিশ এটা ভেবে ওর কাছে গিয়ে হাতে পায়ের বাঁধন খুলে ঠিকভাবে শুইয়ে দিয়ে মুখের দিকে তাকাতেই ওর মনে হলো হয়তো তার কাছেই তার মৌ এতটা সুন্দরী, এতটা নিষ্পাপ, কারণ সে ছোট্ট থেকে এক নারীতেই আসক্ত। দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, তাহলে সে বুঝবে কিভাবে অন্য রমণী দেখতে কেমন? হয়তো তার মৌকে অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তার কাছে তার মৌ সব থেকে সেরা। তার প্রিয় মানুষ, তার বক্ষ পিঞ্জিরার ভালোবাসা, তার শ্বাস নিঃশ্বাস সব কিছু তো এই এক নারীতেই আটকে। আরিশ এইসব ভেবে যুথির মুখের লালা মুছে দিয়ে গালে হাতটা বুলিয়ে দিল। এই তো কিছুক্ষণ আগে এখানে থাপ্পড়টা মেরেছিল। অতপর আরিশ লালচে হয়ে থাকা গালটায় চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল, বাহির থেকে দরজাটা নক করে। সময়টা রাত 9:07। অফিস সেরে বাসায় ফিরলেন বাড়ির দুই কর্তা ও রাদীপ। সাময়িক ছুটির জন্য সবার কাজ যেন কাছেই না, যদিও বাইরের অফিসের কাজ গোছানো হয়ে গেছে। সেখানে আর 6 মাসে না গেলেও সমস্যা নেই, কারণ সাইফুল খান সেখানে সব কাজ মোটামুটি দেখভাল করে আজকে ফ্লাইটে উঠেছেন। উনি ফ্লাইটে উঠে ভাইদের জানিয়ে দিয়েছেন। ওনার আশ্বাসে বাকি দুই ভাই সন্তুষ্ট হলো। ওনারা ক্লান্ত শরীর নিয়ে বসার ঘরে সোফায় শরীর এলিয়ে দিতেই ওনাদের ঠান্ডা পানি খেতে দিলেন লিমা খান। সানজিদা খান ও মোমেনা খান খাবার টেবিল সাজাচ্ছেন। মেহজাবিন খান তরকারিগুলো একে একে বাটিতে বেড়ে নিচ্ছেন। এমন সময় আরিশ ও শিরিবে নিচে নামছিল। তখন সাফওয়ান খান, মাহমুদ খান ও রাদীপকে এক জায়গায় দেখে না দেখার মতো করে সানজিদা খানের কাছে গিয়ে বলল, খেতে পেয়েছে আম্মু, খেতে দাও।
সানজিদা খান ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, খাবার সবার জন্য রেডি করছি। তোমার বাবা চাচু এখন এলো তো, ওনারা ফ্রেশ হয়ে এলেই দিয়ে দিব। আরিশ ওর মায়ের কথায় দ্বিতীয় উত্তর না করে একটা প্লেট নিয়ে তাতে খাবার বেড়ে সামান্য তরকারি নিয়ে প্লেট হাতে চলে যেতে নিলে পেছন থেকে সাফওয়ান খান বলেন, আরিশ বাবা, তোমার সাথে আমার কথা ছিল। আরিশ শুনল তার বাবার কথা, তবে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তৎক্ষণে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই। সাফওয়ান খান হতাশ হলেন, তবে হাল ছাড়লেন না। আরিশের যাওয়ার দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলেন, আমি তোমার বাবা হই, বাবার সাথে সে 7 বছর ধরে রাখা ইগো মানায় না বাপ। বাপ তো তোমাকে ভালোবাসে। আরিশের পা ততক্ষণে থমকায়, অতপর ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। আরিশ সানজিদা খানের দিকে তাকাতেই উনি ওপর নিচ মাথা নেড়ে আশ্বাস দিলেন বাবার সাথে কথা বলার। আরিশ মায়ের ইশারায় কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে আবারও রুমের দিকে চলে যেতে নিলে সাফওয়ান খান ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন ছেলের ইগো ভাঙানোর জন্য, কারণ তিনি জানেন তার ছেলে ভাঙবে তবু মস্কাবে না। উনি নিজে গিয়ে ওনার ছেলেকে যতক্ষণ পর্যন্ত বুকে না জড়াবেন ততক্ষণ পর্যন্ত ওনার ছেলের ইগো কমার নয়। যদিও আরিশ এসব পছন্দ করে না, তবুও একবার চেষ্টা করতে ক্ষতি কি, যত হোক বাবা তো। এসব ভেবে উনি আরিশের সামনে দ্রুত পায়ে গিয়ে দাঁড়িয়ে বলেন, তোমাকে কি বললাম? সাফওয়ান খান সামনে দাঁড়াতেই আরিশ ভ্রুকুচকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে উনি আরিশকে টেনে বুকের সাথে জড়িয়ে বাঁধ ভাঙা কণ্ঠে বলেন, এত ইগো কোথায় রাখো বাবা? আজ দেশে ফিরলে 2 মাস হয়ে 3 মাস হতে চললো, কিন্তু বাবার সাথে একটা কথা বললে না। এতটুকু বলে থেমে আবার বলেন, তোমার যেমন মোয়ের সাথে কথা না বলে ভালো লাগে না, তেমন তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি মানছি সেদিন আমার পদক্ষেপটা ভুল ছিল, কিন্তু তোমার অন্যায়টাও তো তীব্র ছিল। সাফওয়ান খান ছেলেকে জড়িয়ে এত কথা বলতেও উনি খেয়াল করলেন আরিশ ঠিক আগের মতো প্লেট হাতে গম্ভীর ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে আছে, না ওনাকে সরিয়ে দিচ্ছে আর না গম্ভীরতা ভেঙে কিছু বলছে। এতে উনি বেশ হতাশ হন। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু সাফওয়ান খান যেন এই কথাটা উপড়ে ফেললেন। ছেলেকে এখনও একইভাবে দেখে ওনার চোখ দুটোতে টলটলো করে পানি জমল। অতপর উনি ভাঙা কণ্ঠে বলেন, তুমি দেশে ফিরে মৌকে বিয়ে করবে, করে নিয়ে এসো। আমরা মেনে নিয়েছি। তুমি বলছো মৌ তোমার রুমে থাকবে, তুমি রেখেছো, আমরা মেনে নিয়েছি। তাহলে তুমি আমার সাথে কেন কথা বলছো না? তুমি যে আমার একমাত্র সন্তান, তুমি যে আমার সাথে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না বাবা। সাফওয়ান খানের ভাঙা কণ্ঠ শুনে আরিশের মনটা কিছুটা হলেও গলে আসে। অতপর বাবার পিঠে হাত রেখে বলল, কাঁদবেন আম্মু, আমি চলে এসেছি তো। আজ 7 বছর 3 মাস পর ছেলের মুখে আব্বু শুনে সাফওয়ান খান আবেগ আপ্লুত হয়ে সবাইকে চিল্লিয়ে বলেন, তোমরা শুনছো তোমরা? আমার আরিশ আমাকে আব্বু ডেকেছে, এর থেকে খুশি আর কি হতে পারে? সাফওয়ান খানের চিল্লানো কথায় নিচে সবার মুখে মুচকি হাসি ফুটল। সবাই এটাই চেয়েছিল বাবা ছেলে যেন আগের মতো এক হয়। সাফওয়ান খান নিচে সবাইকে একবার দেখে আরিশের বাহু ধরে কণ্ঠে আত্মবিশ্বাস এনে বললেন, বাবা ছেলে এক, তো করবি কি সমাজ। আরিশ আর দাঁড়ালেন না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে চলে গেল। আরিশ চলে যেতেই উনিও ফ্রেশ হয়ে রুমে চলে গেলেন। সানজিদা খান খাবার টেবিলে সবার খাবার দিতেই সেখানে ছোট বড় থেকে সবাই বসে পড়ল খাবার খেতে। সেখানে রোদও ছিল। রোদ সবার সাথে খাবার খেতে আসতে না চাইলে সানজিদা খানের ডাকে সবার সাথে একসাথে খেতে বসে। লিমা খান সবার খাবার খাওয়া শেষ হয়ে আসতেই হঠাৎ উনি রোদের দিকে তাকালেন। অতপর কিছু একটা ভেবে রাতেবের দিকে তাকিয়ে বললেন, রাদীপ আব্বু, তোমার সাথে আমার কথা আছে। বলে উনি হাতটা ধুয়ে বাকি জায়েদের দিকে তাকিয়ে ইশারা করলেন, যার মানে আমি যাচ্ছি, তোমরা কষ্ট করে গুছিয়ে নিও। সানজিদা খান ওনার ইশারা বুঝতে পেরে ইশারা করেই বোঝালেন ওনাকে যেতে। উনি উঠে চলে যেতে নিলে রাদীপ খাবার মুখে তুলতে নিয়েও প্লেটে রেখে বলল, কি বলবে আম্মু এখানে? ওর কথা শেষ করতে না দিয়ে লিমা খান গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আলাদাভাবে বলবো, রুমে এসো। বলে উনি ওনার রুমে চলে গেলেন। উনি চলে যেতেই রাদীপ খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে হাতটা ধুয়ে হাত মুখ মুছে মায়ের দরজায় নক করতেই লিমা খান বললেন, দরজা খোলাই, তুমি ভিতরে আসো। রাদীপ দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে তার বাবা সোফায় বসে পেপার দেখছেন, মা বিছানা গোছাচ্ছেন। রাদীপ এটা দেখে চুপচাপ দাঁড়াতেই লিমা খান বললেন, এখানে বসো। রাদীপ মায়ের কথায় বাধ্য ছেলের মতো বিছানায় বসতেই লিমা খান ওর মাথায় হাত বুলিয়ে বলেন,
আমি যদি তোমাকে কিছু বলি আমার কথা শুনবে? রাদীপ মায়ের কথায় ধীরে স্পষ্ট গলায় বলল, তুমি আমার মা হও আম্মু। তুমি একটা কথা বলবে, আমি রাখবো না। এটা এটা হয় না মা, তুমি বলো কি বলবে। লিমা খান ছেলের কথায় মুচকি হেসে পাশে বসে বললেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি চাই তোমাকে বিয়ে করাতে। তাছাড়া তুমি তো রাত মামুনিকে ছোটবেলা থেকেই দেখেছো। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি রাজি থাকলে ওনার সমস্যা নেই। লিমা খানের সব কথার মাঝে রোদের নামটা শুনে রাতে ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল, রোদ মানে বুঝলাম না, ওর কথা কেন আসছে? তোমার পাশে রোদকে খুব ভালো মানাবে। হোয়াট? এসব কি বলছো তুমি আম্মু? রোদ আর আমার সাথে নো। বলে মাথাটা এপাশ ওপাশ করল, যার মানে তার মায়ের কথাটা মেনে নিতে পারছে না। রাদীপকে এমন রিয়াক্ট করতে দেখে লিমা খান ভ্রু কুঁচকে বললেন, কেন, রোদ কি পৌঁছে গেছে? তাছাড়া রোদের আম্মুর সাথে আমি কথা বলেছি, এখন তোমার মতামত নিয়ে বাড়ির সবাইকে জানাবো। কিন্তু আম্মু, আমি তো রোদকে ভালোবাসি না, আমি তো জ্যোতিকে ভালোবাসি। তাহলে তাহলে আমি রোদকে কেন বিয়ে করতে যাব? জানি তো তুমি জ্যোতিকে পছন্দ করো, তাই তো রোদকে বিয়ে করতে বলছি। তুমি জেনেও কেন বলছো না আম্মু? কারণ জ্যোতি বিবাহিত। রাদীপ তার মায়ের কথায় বিরক্ত হয়ে কঠিন কণ্ঠে বলল, তোমরা সেই একটা বিয়ে নিয়ে পড়ে আছো যার কোনো মানে হয় না আম্মু। এইটা তোমার ধারণা। জ্যোতির সাথে আরিশের একবার বিয়ে হয়েছিল ইসলামিকভাবে, এখন সে আইনগতভাবেও আরিশের বউ। মানে এটাই, কিছুদিন আগে এক রাত্রে আরিশ আমাদের সবাইকে ডেকে বিয়ের রেজিস্ট্রি পেপার জ্যোতিকে সাইন করিয়ে নিজেও সাইন করে। তাছাড়া সবাই ওদের সম্পর্ক মেনে নিয়েছে, কিন্তু তুমি এটা জানো না, সেদিন তুমি সেখানে ছিলে না। তাই রাদীপ তার মায়ের কথায় থমকালো, অতপর আনমনে বিছানায় ধপ করে বসে পড়ে মনে মনে আওড়ালো, না না না, এটা আমি মানতে পারবো না। জ্যোতি কিছুতেই আমার থেকে আলাদা হতে পারে না। রাদীপকে আনমনে বিড়বিড় করতে দেখে লিমা খান শ্বাস ছেড়ে বললেন, তুমি কি আমার কথা শুনবে না আব্বু? জ্যোতি জানে বিয়ের কথা? না। রাদীপ ওর মায়ের মুখে না শুনে কিছুটা আশ্বস্ত হয়ে বলল, আম্মু, আমি জ্যোতির সাথে একবার। ওকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে লিমা খান বললেন, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি রোদকে বিয়ে না করো, তাহলে কোনো দিন তুমি আমাকে মা বলে ডাকবে না। বলে মুখটা অন্যদিকে ঘোরালেন। ততক্ষণে মাহমুদ খান ছেলে বউ দুজনের কথাই শুনলেন। অতঃপর পেপারগুলো ঘুচিয়ে রাখতে রাখতে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি রোদকে বিয়ে করো, দেখবে মা বাবার দোয়ায় তুমি খুশি হবে। তাছাড়া রোদ মেয়ে হিসেবে অসাধারণ একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা, আমরা কোনোদিন তোমার খারাপ চাইবো না। রাদীপ বাবা মা দুজনকে এক কথা বলতে দেখে আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ সে তার বাবা মার বাধ্য সন্তান হওয়ায় তাদের মুখের উপর কিছু বলতেও পারছে না, মেনেও নিতে পারছে না। রাদীপ ওভাবে কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে চলে যেতে নিলে লিমা খান বললেন, বললে না তো, তোমাদের যা ইচ্ছে করো। বলে রাদীপ আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত দুটো মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে আসলো। রাদীপ ওর বাবা মাকে কথাটা বলে তো এলো, ও কি রোদকে আদৌ বিয়ে করবে নাকি মায়ের মুখের দিকে তাকিয়ে নষ্ট হবে দুটো জীবন। ও আর এ বিষয় নিতে পারছে না, আর না ভাবতে পারছে, কারণ ও জানে ওর বাবা মা রোদের বাবা মায়ের সাথে এ বিষয়ে কথা বললে তারা হাসি মুখে রাজি হয়ে যাবে, তখন ও না চাইলেও রোদকে বিয়ে করতে হবে। এটা মাথায় আসলেই হুট করে আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, না। এটা বলে উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে পায়চারি করে বিড়বিড় করে আওড়ালো, আমাকে জ্যোতির সাথে আলাদা কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি। আর ও তো জানেই না ওর আবারও বিয়ে হয়েছে। ওর সবচেয়ে বড় কথা, ও তো আরিশকে ভয় পায়, ওর সাথে কোনোদিন থাকবে না। একবার যদি ওকে বোঝাতে পারি তাহলে বাবা মাকেও বোঝাতে পারবো, তখন হয়তো তারা বুঝবে জ্যোতি আমার সাথে থাকবে। তখন আরিশ খাবার প্লেট নিয়ে রুমে আসতেই দেখে জ্যোতি বিছানায় নেই। অতপর আশেপাশে তাকাতেই তখন জ্যোতি ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হয়েছে। আরিশ জ্যোতিকে দেখে দরজাটা ভেতর থেকে লক করে খাবার প্লেটটা নিয়ে বিছানায় বসতেই জ্যোতি গুটি গুটি পায়ে কিছু না বলে রুম থেকে কেটে পড়তেই দরজা পর্যন্ত যেতেই আরিশ গম্ভীর কণ্ঠে বলল, বারবার ছাড় দিচ্ছে বলে সবসময় ছেড়ে দিব এটা মনে করিস না, তাই আমাকে রাগাস না।
বলে 2 মিনিট বসে অপেক্ষা করতে। জ্যোতি তখনও ওর সামনে এসে না বসায় খাবার প্লেটটা সামনে থেকে ধাক্কা মেরে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে জ্যোতির দিকে যেতে নিলে তখনই জ্যোতি দৌড়ে এসে লাফ দিয়ে আরিশের গলা জড়িয়ে ঝরে পড়ল, যার দরুন ওর পা দুটো মাটি থেকে অনেকটা উঁচু হয়ে গেল। তৎক্ষণে আরিশও তাজ্জব হয়, জ্যোতিকে ঝুলে থাকতে দেখে 2 হাতে ওকে আগলে ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি? আমাকে না চালালে ভাল লাগে না? তৎক্ষণে জ্যোতি ওভাবে জড়িয়ে থাকা অবস্থায় বলল, যার মানে তাকে তার না জানালে ভালো লাগে না। আরিশ জ্যোতির শুনে ওর কানে মৃদু কামড় দিতেই জ্যোতি ওভাবে আরিশের বুকে আরেকটু সিটিয়ে গেল। আরিশ জ্যোতিকে বিছানায় বসিয়ে ওর পাশে বসে গাল দুটো হাতের মধ্যে আবদ্ধ করে সমস্ত মুখমণ্ডলিতে একে একে চুমু দিয়ে ঠোঁটে হালকাভাবে চুমু খেয়ে বলল, আমার রুমে আমার বুকে স্থান তোর। এখানে তুই শুরু, এখানে সীমাবদ্ধ, মৃত্যু পর্যন্ত। বলে খাবার প্লেটটা সামনে এনে খাবার মেখে জ্যোতির মুখের কাছে ধরতেই জ্যোতি ছোট ছোট করে হা করে খাবারটা মুখে নিয়ে মনে মনে গম্ভীর পুরুষের দিকে তাকিয়ে বলল, আপনি বলুন আর না বলুন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ফাড়ির কথাই হয়তো সত্যি, কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করতে জানে না, তবে তাতে কি হয়েছে? আপনি আমার ভালোবাসার কথা নাই বলতে পারেন, কিন্তু আমি তো আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারি আপনাকে। হ্যাঁ, আমি বলবো আমার ভালোবাসার কথা, আমি আপনাকে বলবো, তারপর না হয় দুজনের এক হওয়া যাবে। ততক্ষণ না হয় আমাকে একটু সময় দিন। সময়টা সকাল 11:22। খানবাড়ির সকলের মুখে হইচই, বড়দের রান্নার বিভিন্ন আইটেম, বাড়ির মেয়েদের গিফট নিয়ে কাড়াকাড়ি, সব মিলিয়ে যেন একটা খুশির আমেজ চলছে। সাইফুল খান সে তো একবার এক মেয়ের দিকে তাকাচ্ছে তো একবার আরেক মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে পাশে পিছিয়ে সবাই গিফটের জন্য গোল হয়ে বসে আছে। উনি এটা দেখে একটা লাকেজ টেনে খুলতে খুলতে সবাইকে উদ্দেশ্য করে বললেন, গিফট কিন্তু সবার জন্য এনেছি, তবে ছোট থেকে বড়দের দেওয়া হবে। এবার সিরিয়াল দাও। ওনার কথাটা বলতে দেরি, কিন্তু ওদের সত্যি সত্যি লাইন দিতে দেরি হলো না। সাইফুল খান ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মনে হয় তাও মারা যায়, কিন্তু বড় মেয়েগুলো যে এমন করে দেখে উনি আবারও হাসলেন। অতঃপর ভাবলেন, মেয়েগুলো কেমন বড় হয়েও বাচ্চা রয়ে গেল। উনি সবার জন্য আনা একে একে গিফট সবার হাতে দিতে দিতে বললেন, রোদাপু। হ্যাঁ আব্বু বলো। আমরা পাশে বসো। উনি এটা বলতেই রোদ ছোট ছোট পায়ে হেঁটে ওনার কাছে বসতেই উনি আবারও বললেন, আমার ছোট ফাড়ি কই, তুমি আমার এই পাশে বসো। ফারিও বাবার ডাকে দৌড়ে গিয়ে অন্য পাশে বসতে উনি 2 মেয়েকে 2 হাতে আগলে দুজনের মাথায় চুমু খেয়ে বললেন, আমার সোনা মায়েরা ভালো আছো তো? কতদিন পর আমার পাখিদের মুখ দেখলাম। সাইফুল খানকে মেয়েদের এমন বুকে নিয়ে ভালোবাসতে দেখে মুহূর্তে ভিজে ওঠে দুজোড়ার চোখ। আর সেই চোখ দুটো জোড়া আর কারো নয়, বরঞ্চ ইভার আর জ্যোতির। আজ তাদের বাবা তাদের মাঝে যদি থাকতো তাহলে সেও তো এভাবেই তাদের আদর করত। সাইফুল খান রোদ ফাড়িকে আদর দিয়ে যখন ইভাদের ডাকবে তখন ওদের দিকে তাকাতে দেখে ওদের চোখে পানি। এটা দেখে উনি অবাক হয়ে যায়। ওদের ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ওদের ইশারায় ডেকে বললেন, এদিকে আসো তোমরা মামনি। উনি ডাকতেই ওরাও ছোট ছোট পায়ে ওনার কাছে আসতেই উনি ওদের বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, তোমাদের চোখে পানি কেন মা? ওনার কথায় ওরা শুধু মাথা নাড়ালো, যার মানে না এমনিতেই। উনি সব গিফট একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেলেন। আজ 5 তারিখ, 7 তারিখ এবার গায়ে হলুদ, 8 তারিখ মেহেদি অনুষ্ঠান, 9 তারিখে বিয়ে। তাই বিয়ের প্রায় বন্ধ ব্যবস্থা শুরু হয়ে গেছে। কাকে কি দাওয়াত দেয়া হবে ভাইয়েরা মিলে প্রায় লিস্ট করে ফেলেছেন। এখন ঘরের কর্ত্রীদের পাড়া বাকি, ওনাদের বাপের বাড়ির লোকেদের কিভাবে কি দাওয়াত দেবেন সেটাই ওনাদের দিকে জিজ্ঞাসা করছেন। একে একে সবাই সবার আত্মীয় স্বজনদের কথা জানিয়ে যে যার কাজে গেছেন। তখন মাহমুদ খান সবাইকে এক জায়গায় ডেকে বললেন, সেজু ভাই যেহেতু দেশে ফিরছি, তাই তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। মাহমুদ খানকে সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলতে দেখে সবাই গোল হয়ে বসতেই উনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, সেজু ভাই কিংবা বড় ভাই, তোমাদের কোনো আপত্তি না থাকলে রোদ আম্মুকে আমার রাদীপের বউ করে নিতে। কথাটা বলে উনি মুচকি হাসলেন। ওনার কথায় সবাই অবাক হয়ে এক একজনের দিকে তাকিয়ে থাকতেই সাইফুল খান বলেন, আলহামদুলিল্লাহ, রাদিফ বাবার মতো ছেলে আমার মেয়ের জন্য পেলে তো কথাই হবে না।
তাছাড়া তাছাড়া ওদের সম্পর্কটা হলেও ভালোই হবে। কিন্তু কি বলো বড় ভাই? উনিও হেসেই কথাটা বলেন। ওনাকে হেসে কথা বলতে দেখে সাফওয়ান খান বলেন, ভাই তো বলেই দিল, তাছাড়া এটাই ভালো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তোমরা কি বলো? কর্তীদের দিকে তাকিয়ে কর্তীদের অনুমতি পেয়ে ওনারাও মুচকি হেসে সায় জানিয়ে সবাই মাথা নাড়ল, যার মানে এতে ওনাদেরও কোনো আপত্তি নেই। মাহমুদ খান সবার হাসি মুখ দেখে রোদের দিকে তাকিয়ে বলেন, রোদ আম্মু, তোমার কোনো আপত্তি আছে? রোদ মেজো চাচুর কথায় হাঁসফাঁস করে মায়ের দিকে তাকাতেই ওনার করা ইশারায় হ্যাঁ বলতে দেখে রোদ তাড়াতাড়ি করে চোখে নামিয়ে ছোট করে বলল, না, আমার কোনো আপত্তি নেই। রাদীপ সিঁড়ি পর্যন্ত আসছিল, তখন সবার কথায় ওখানে দাঁড়িয়েই যায়। কথার শেষ সবার মতামত দেখে পাশাপাশি রোদকে সহমত দিতে দেখে রাদীপ অস্থির ভঙ্গিতে বলে, ও শিট, যা করার তাড়াতাড়ি করতে হবে।